হয়েছে। দিবাকর রায়কে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হচ্ছে এবং হাতে পদ্মফুল দিয়ে তার অভিবাদন জানানো হচ্ছে। খুবই আনন্দের খবর এবং এখন এটা তুলে দিচ্ছি। ডক্টর সন্দীপ কিত্তনিয়াকে সম্বর্ধনা দিচ্ছে উত্তরীয় পরিয়ে এবং পদ্মফুল দিয়ে একটা সম্বর্ধনা। খুবই ভালো খবর। আমি অমিত শাহ ইউথ ব্রিগেডের মাদারের স্টেট ইনচার্জ হিসাবে ন্যাশনাল জেনারেল সেক্রেটারির সিগনেচার করা দিল্লি থেকে আসা ডক্টর সন্দীপ কিত্তনিয়া স্টেট ইনচার্জ ব্যাকওয়ার্ড মোর্চা, ওনার হাতে আমি অ্যাপয়েন্টমেন্টটা তুলে দিচ্ছি। বেশি যেভাবেই ছাত্র আন্দোলনের কে হাতিয়ার করে সামনে এসেছে এবং আমরা আগেও দেখেছি বিভিন্ন অরাজনৈতিক আন্দোলনটাকে পরবর্তীকালে কোনো না কোনো ক্ষেত্রে একটা রাজনীতির রং লেগে যায়। আমরা তার আন্দোলন, তার যে যে দাবি সেটাকে সমর্থন করলেও কিন্তু কতজন আছেন যার মধ্যে রাজনৈতিক রং লাগিয়ে তার ফায়দা নেওয়ার চেষ্টা করেছেন, সেটাকে আমরা সমর্থন করি না। অমিত শাহ ইউথ ব্রিগেড আমাদের তরফ থেকে ককরোচ জনতা পার্টি মানে জেনজির যে দাবি, ওই দাবিকে আমাদের কোনো মানতে অসুবিধা নেই বা সমর্থন করতে অসুবিধা নেই, কিন্তু তাদের মধ্যে কোনো রাজনৈতিক রং লাগিয়ে ভারত সরকার তথা রাজ্য সরকারের উপর কোনো রকম দায় বা অন্যায় করবার চেষ্টা হলে সেইটাতে আমাদের কিন্তু সমর্থন নেই। অমিত শাহ ইউথ ব্রিগেড কেন তৈরি করা হলো, উদ্দেশ্যটা? দেখুন, 2024 সালে এটি তৈরি হয় মূলতভাবে যেখানে যেখানে আমাদের এই পশ্চিমবঙ্গ ছাড়াও যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট, বিভিন্ন রাজ্যে এটা অনেক আগের থেকেই এই ব্যাপ্তি প্রসার হয়েছে। বিশেষ কারণে এখানে আপনারা জানেন যে আগে একটা আমাদের আইনের শাসনের থেকে শাসকের আইন চলতো, সেখানে অনেকেই তার অন্যান্য মতাদর্শের যারা ব্যক্তিত্বদের সামনে আনলে পরে তাদের অনেক বেশি আইনি ঝামেলায় পড়তে হতো। এই কারণে এটার প্রকাশিত হতে এই সরকার গঠনের পর প্রকাশিত হয়েছে, কিন্তু তার ভিত্তি বা গোড়া সেটা কিন্তু অনেক আগেই তৈরি হয়েছে। আর আমরা যেহেতু পুরোপুরি দিল্লির গাইডলাইন্সে চলছি, স্টেট কমিটি নিজস্ব চিন্তাভাবনাতে চলে না, স্টেট কমিটি দিল্লির গাইডলাইন্সে চলে। আপনি আপনার বক্তব্য বলেছেন যে এটা একটা অরাজনৈতিক সংগঠন, কিন্তু তবু একটা বিশেষ রাজনৈতিক দল মানে বিজেপির একেবারে শীর্ষস্থানীয় নেতার নামে টিকিট। দেখুন, কোনো ব্যক্তি যখন রাজনীতিতে আসেন তার মানে কি তার ব্যক্তিসত্তা নষ্ট হয়ে যায়? আমরা যখন কাউকে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ভাবি, তারও তো আরও অনেক দিক আছে। তিনি একজন সোশ্যাল ওয়ার্কার। এর মানে দেখবো আমরা অমিত শাহ ইউথ ব্রিগেড, আমরা তো আমি এই ঘটনা এই খবরও শুনেছি যে রাহুল গান্ধী ইউথ ব্রিগেড তৈরি হচ্ছে। পিছুপত কেউ হয়নি, এর আগেও তো আমাদের ছিল। কিন্তু অরাজনৈতিক সংগঠন এই কারণেই আমাদের কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন নেই, আমরা কোনো রাজনীতি করতে যাচ্ছি না। আমরা রাজনৈতিক কোনো প্রতিদ্বন্দ্বিতা যাব না, রাজনৈতিক কোনো ব্যক্তি বিশেষের আলাদা করে কোনো চুলচেরা বিশ্লেষণ করব না, ঘটনার উপরে আমরা ফোকাস করব। কিন্তু এটা দেখবেন, রাজ্যের ইনচার্জ আমি আছি, প্রেসিডেন্ট সুজিত মুখার্জি আছেন রাজ্যে পশ্চিমবঙ্গে, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন তিনি হচ্ছেন শুক্লাজি, তিনি অরাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা দেখব সেটাই। আচ্ছা, সুকান্ত ভট্টাচার্য বা অন্যান্য দেশের যে মনীষীরা আছে তাদের সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া কি? তাদের কিছু হলে, তাদের অপমান করা হলে কি আপনাদের লজ্জা লাগবে? আমরা তো যখন কোনো কৃষ্টি সংস্কৃতিকে নিয়ে চলব, তখন যে কোনো মনীষী ঐতিহাসিক ব্যক্তিদের আমাদের কিন্তু সেইটা আঘাতটা আমরা কিন্তু মেনে নেওয়া উচিত নয়। আমাদের এটা ধর্ম কথা, কিন্তু আপনাদের প্রত্যেকটা সারা দেশের মধ্যে সব সময় কিছু না কিছু ঘটনা ঘটছে।
আপনি যদি বলেন আপনি এইখানে আপনি বলেছিলেন আমরা সবেতেই প্রতিবাদ করব, তাহলে এই ছোট ছোট ঘটনাতে রাস্তা নামছে না কেন? তাহলে আমাদের রাস্তাতে থাকতে হবে, তাহলে আর এখানে আমাদের কোনো অফিস কাছারি করা যাবে না। এটাও তার পদ্ধতি আছে। সুতরাং আমরা নিশ্চয়ই প্রতিবাদ করব, আর সবসময় প্রতিবাদ করতে গেলেই যে রাস্তায় নামতে হবে তাও নয়, এটা একটা প্রতীকী ব্যাপার। কিন্তু তার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া আছে, আমাদের অনেক বক্তব্য পেশের জায়গা রয়েছে, যেমন আপনারা সংবাদ মাধ্যম, এর একটা বড় মাধ্যম আছেন যার মধ্য দিয়ে আমরা অনেক মেসেজ আমরা পৌঁছতে পারি লক্ষ লক্ষ মানুষের কাছে। তাহলে রাস্তায় না নেমেও তো আমরা প্রতিবাদ করছি, রাস্তায় না নেমেও তো আমরা বলছি। আমাদের সামাজিক কর্মসূচি আমরা নেব, আমরা এখন ঠিক করেছি একটা, সেটা আপনাদের কাছে প্রকাশ করব না ভেবেছিলাম, এখনই আপনারা প্রশ্নটা করে ফেলেছেন। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী যে সূর্য ঘর যোজনা যেটা আছে সৌরশক্তির উপরে, তাতে কিন্তু সরকার কিন্তু অনেক রকমভাবে ভাবনা চিন্তা করছে। অনেক আগে এই প্রকল্পটা নিলেও এই ডবল ইঞ্জিন সরকার আসার পর এই প্রকল্পটার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, সাবসিডি দেওয়া এবং অন্যান্য ছাড় অ্যাট্রাকশন করা হয়েছে। এই প্রকল্পটার সঙ্গে বহু মানুষের এই ইলেকট্রিসিটি কনজামশন ছাড় এবং অনেক মানুষের অন্যান্য অচিরাচরিত শক্তিকে এনে ভবিষ্যতের দিকে আরেকটি নতুন রূপরেখা তৈরি করা যায়। এইটার সঙ্গে আমাদের ভাবনা চিন্তা প্রথম একটা আছে, সেটা হলো এটাকে নিয়ে আমরা অনেক বেকার যারা আছেন তাদের এই কাজে ট্রেনিং এবং তাদের এই কাজে ইনভলভ করে অচিরাচরিত শক্তিকে বৃদ্ধি করা, প্রধানমন্ত্রী সৌরঘর যোজনাকে সমৃদ্ধি করা এবং তথা রাজ্যকে এই প্রকল্পের শিরোপায় নিয়ে আসার জন্য একটি আমরা ব্যবস্থা করছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কি ইতিমধ্যে বসবেন আপনারা? আপনারা প্রথম কাজ শুরু করতে চলেছেন সেই বিষয়ে। দেখুন, এই যে একটু আগে বললাম আমরা অরাজনৈতিক সংগঠন, কিন্তু প্রশাসনিক প্রধান হিসাবে, মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হিসাবে নিশ্চয়ই সেটা আমার সঙ্গে বসার কথা আছে। এবং এটা আমরা এখন অবধি যেটা ঠিক আছে, যদিও রাজ্য প্রেসিডেন্টের কথা বলছেন দিল্লিতে, এখন অবধি ঠিক আছে যে দিল্লিতে আমাদের কনভেনশন হয়ে আসার পর আমাদের এই সভাটি হবে। এই যে আপনারা এমপ্লয়মেন্ট দেবেন, কর্মসংস্থানটা জায়গা হচ্ছে যে এই উত্তর চব্বিশ পরগনা জেলাতেই শুধু হবে নাকি অন্য? আমরা দেখুন কর্মসংস্থান দেওয়ার কেউ নয়, কর্মসংস্থানের সহায়তা করা। এখানে আমরা উত্তর চব্বিশ পরগনা জেলাকে নিশ্চয়ই ফোকাস রাখবো, কিন্তু আমাদের রাজ্যব্যাপী কাজ হবে। আমাদের যে কথাবার্তাগুলো আপাততভাবে একটি আলোচনা স্তরে রয়েছে, সেটাতে হচ্ছে যে আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উভয় জুড়েই কাজ করব। এবং এই কাজটা তো দেখুন যদি সহজ হতো তাহলে এতদিনে ঘরে ঘরে সৌর ঘর তৈরি হয়ে যেত। হয়নি, সদিচ্ছার অভাব আছে, সঠিক ম্যান পাওয়ার প্রোভাইডিং ব্যাপার আছে। আমরা চেষ্টা করে দেখবো। আমরা যে আজকে সাংবাদিক সম্মেলনে কথা বলছি, করে দেখাবো এমন কিছু নয়। উই আর নট গিভিং দ্য এনি চ্যালেঞ্জ। আমরা বলছি যে আমরা চেষ্টা করব এবং একটি অনুঘটকের মতো রাজ্য সরকারকে, ভারত সরকার প্রজেক্টটাকে রাজ্য সরকারের মধ্যে আমরা সহযোগিতার হাত বাড়ানোর জন্য অমিত শাহ ইউথ ব্রিগেড কাজ করবে। একটা কথা আছে যে আপনারা লাকিলি আপনি দিবাকর রায়, ডক্টর কীর্তনিয়া প্রত্যেকেই নিউ ব্যারাকপুর এবং আশপাশেই থাকেন। সুতরাং এখানে যে এত দুর্নীতি এবং তার জন্য বহিষ্কার হচ্ছে যাদের দ্বারা আপনারা প্রভাবিত সেই সংগঠন থেকে, এবং এই বিরুদ্ধে ইউথ ব্রিগেডের তো সবচেয়ে বেশি সোচ্চার হওয়া দরকার, তাই না? অন্যান্য কাজের পাশাপাশি এটা কি আপনি বলেছেন আপনার বক্তব্যের মধ্যে? একদম তাই, ঠিকই বলেছেন। ধন্যবাদ আপনি পয়েন্টটা ধরিয়ে দেওয়ার জন্য। দেখুন, প্রত্যেকটা দলে আমরা আগেও দেখেছি, আপনারা অনেক দিনের অভিজ্ঞ সাংবাদিক, আপনার রিপোর্টার আছেন। এখন যখন আপনি যখন একটা অনুষ্ঠান বাড়ি করবেন, তখন যাই করেন না কেন কিছু না কিছু খুঁত থেকে যায়। আর এই খুঁতের জন্য লাস্টে ওই পানে চুনটা বেশি হয়ে যায় বলে যতই পেট ভরে খাওয়ান না কেন, লাস্টে কিন্তু বদনাম একটা হয়। এবং তবে একটা কথা আছে, যা ঘটে তার কিছু রটে। অর্থাৎ আমরা যা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, যা ঘটনা ঘটছে, যেগুলো দুর্নীতির কথা বললেন, সেগুলো তো আমরা সোশ্যাল মিডিয়া খুললে, টিভি খুললে আমরা সব জায়গাতে দেখতে পাচ্ছি, আগেও দেখেছি, বর্তমানেও দেখছি। এই ক্ষেত্রে আমরা আপনাদের একটা কথা বলেছি, সাথে সাথে আমরা যেহেতু অরাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠন সামাজিক বিকাশ এবং সংস্কৃতিকে ধরানোর জন্য করব, আর এতে একটা দুর্নীতি একটি কালো ছায়া হিসেবে কাজ করে। কোনো সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুর্নীতি আমাদের পথে অন্তরা হিসেবে কাজ করে। তাই তাকে রোধ করার জন্য দিল্লির সঙ্গে আমরা এবারে গিয়ে আলোচনা করব আমাদের রোল হওয়া উচিত। কারণ দেখুন, আমি একবার আমার আলোচনায় বলেছি যে দিল্লির গাইড ছাড়া আমরা কিন্তু করি না। এমন নয় যে এক্ষুনি আমরা ঝাঁপিয়ে পড়লাম।
সাংবাদিকদের ওপর নিগ্রহটা এটা চতুর্থ স্তম্ভ, দেশের যে শাসন ব্যবস্থার চতুর্থ স্তম্ভের ওপর আঘাত, এটা যে কেউ মানে এটা মানবে না, সেটা প্রতিবাদ আমরা করছি। কিন্তু দুর্নীতিটা কোনো বিশেষ রাজনৈতিক দলের, সেই রাজনৈতিক দলের তো বিভিন্ন ক্ষেত্রে তার ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার ব্যবস্থা আছে, সেই দলের তো পরপর হাইয়ার কি আছে, তারাও তো দেখছেন, এমন নয় সেখানে সাসপেন্ডও হয়েছে। তাই এখানে অযথা আমরা মাথা গলিয়ে তাদের প্রসেসটাকে যদি ফেলিয়ার হয়ে সাধারণ মানুষের যদি খুব ক্ষতিকর জায়গা আসে, অবশ্যই আমাদের সেই দিল্লির সঙ্গে কথা বলে আমাদের যে গাইডলাইন আছে সেই অমিত শাহ ইউথ ব্রিগেডের তরফ থেকে আমরা যে ব্যবস্থাপনা নিশ্চয়ই নেব। জনগণের কোনো জায়গায় কঠিন পরিস্থিতি তৈরি হলে পরে সেই জায়গায় আমরা আছি, কিন্তু দলের অভ্যন্তরীণ বিষয়ে যদি সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে কোনো জায়গায় পিছু পাওয়া হচ্ছে বা সিদ্ধান্ত নিতে ক্রাইসিস হচ্ছে, দল তো এমন নয় যে বসে আছে। আপনি নিশ্চয়ই জানেন, রিপোর্টার হিসেবে আপনারা জানেন যে তাদের সাসপেনশনও হয়েছে। তাই নিউ ব্যারাকপুরে কথা বললেন বলে নিউ ব্যারাকপুরে কথাই বলছি। তাই এক্ষেত্রে কাউকে তো দেখিনি, বরাত করেনি দল, তা আলাদা করে আমাদের অমিত শাহ ইউথ ব্রিগেড এখানে ইন্টারফেয়ার করতে চাই না। কিন্তু যখন যদি মনে হয় কোনো সাধারণ মানুষ আমাদের দরজায় এসে বলেন যে আমি এটা পাচ্ছি না, প্রশাসনিক সহযোগিতা পাচ্ছি না, বা কোনো বিশেষ ব্যক্তি তার দুর্নীতি বা অন্য কারণে আমার এ সম্ভব হচ্ছে না, তাকে যতটুকু হেল্প করার হয় আপনাদের ডেকে নিয়েই সেটা করব। এখানে ভারত কেশরী শ্যামাপ্রসাদের ছবি আছে, এখানে ভারত মাতার ছবি আছে, আর নেতাজি সম্পর্কে আপনি জানেন যে বহুল আলোচনা হচ্ছে তাকে অপমান করার ব্যাপারে। এখানে ইউথদের কোনো রোল থাকবে না? আমরা তো শুরু করেছি, আমরা তো একটি ছোট্ট শিশুর মতো, আপনারা অনেক অভিজ্ঞ মানুষ, আপনি ব্যক্তিগতভাবে আপনি দেখছেন আপনার থেকে অনেক বয়সে তুল্য আমরা কম, আমরা প্রথম শুরু করেছি, আমাদের গাইড আপনাদেরও দরকার আছে। এই প্রশ্ন আমাদের গাইডেন্সকে তৈরি করছে। আপনারা যত প্রশ্ন করবেন আমরা আহ্বান করি, এই প্রশ্ন আমাদের চিন্তার ভাঁজ আনবে। নেতাজি সুভাষচন্দ্র বোস নিয়ে যে কথা বলেছেন সেই কথা উনি মনীষী, তাকে নিয়ে যে চিন্তার ব্যাপার আছে সে নিশ্চয়ই আমরা চিন্তা করব। আমরা সময় উপযোগী হিসাবে আপনারা টাচে থাকবেন, আমাদের পরবর্তী ক্ষেত্রে যদি আমাদের কোনো আপডেট থাকে আপনাদের আমরা জানি। রাজ্য কমিটি গঠন করেছেন, জেলা কমিটি গঠন করার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন? রাজ্য কমিটি যখন গঠন হয়েছে, জেলা কমিটিও পরপর ধাপে ধাপে হবে, টাউন কমিটি তৈরি হবে, ব্লক কমিটি তৈরি হবে, মণ্ডল কমিটি, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা কমিটি অলরেডি কিন্তু নর্থ বেঙ্গলে শুরু হয়ে গেছে, ব্লক প্রেসিডেন্ট তৈরি হওয়া, বিভিন্ন মোর্চা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। দেখুন, এটা বিরাট একটা কর্মযজ্ঞ, এত মানুষের ম্যান পাওয়ার দরকার আছে। এই ম্যান পাওয়ারটা তো কেউ একার দ্বারা কোনো সংগঠন চলে, এটা তো কোনো অরাজনৈতিক হোক আর রাজনৈতিক হোক, ম্যান পাওয়ার দরকার আছে। কিন্তু এটা বলবো যে ইউথ আইকনরা, ইউথ ব্রিগেডের নামে ইউথ আইকন, এখানে একটা প্রশ্ন আপনাদের কাছে এক্সপেক্ট করেছিলাম, ইউথ এটা বলবেন যে অনেক দেখছি বয়স্ক মানুষও দেখতে পাবেন, এখানে তা নয়, এখানে বয়সের দ্বারা মাপকাঠি হয়নি। অমিত শাহজি বলেছেন যে বয়স নয়, কাউন্টেবল নট ম্যাথামেটিক্স, এটা হচ্ছে আপনার শরীরে যদি জোশ থাকে, কর্মক্ষমতা থাকে, সেটাই আপনি ইউথ, আর সেটা দিয়েই আপনি রাজখণ্ড ভারত, বিকশিত ভারত তৈরি করতে আপনি সক্ষম হবেন। অমিত শাহ এই ইউথ ব্রিগেডটি সরাসরি নির্বাচনী প্রক্রিয়ায় মাদারের সাথে যুক্ত হবে? এখনো তো কোনো কর্মসূচি আমাদের দেওয়া হয়নি, বা কোনো আমাদের এই রকম করতে বা নির্দেশও দেওয়া হয়নি। আমরা জানি না, আমরা অরাজনৈতিক সংগঠন, আমরা যে কি করব, আমরা কাদের হেল্প করব, বা আমাদের আদৌ করতে হবে কিনা, এই বিষয়ে আমাদের কাছে কোনো রূপরেখা এখনো আসেনি। আমরা মনে হয় যে খুবই একদম আজকে শুরু, এই শুরুটা হচ্ছে, আমার মনে হবে এই শুরুটা যদি খুব ভালোভাবে হয়, আর আমি খুব থ্যাঙ্কফুল যে আপনাদের দ্বারা এরকম একটা শুরু কাজ হচ্ছে, শুভ কাজ। যে কোনো দেখবেন দুর্গা পুজোটা জাঁকজমক করে হয়, তার খুঁটি পুজোটাও কিন্তু ছোট করে হলেও কিন্তু ওই জাঁকজমক দুর্গা পুজোর কিন্তু ভিত্তিপ্রস্তর ওটাই হয়েছিল। তাই আজকে ধরুন জাঁকজমক করে সারা পশ্চিমবঙ্গ দাপিয়ে বেড়াবে অমিত শাহ ইউথ ব্রিগেড, তার আজকের যে ভিত্তিপ্রস্তরটা ছোট হলেও কিন্তু এটা খুব রিমার্কেবলি থাকবে। বলদেব মণ্ডল, আমি অমিত শাহ ইউথ ব্রিগেডের মাদার স্টেট ইনচার্জ। সম্পাদক আর দু একটা লাইন কথা শুনুন। হ্যাঁ, নিশ্চয়ই। আজকের এই অমিত শাহ ইউথ ব্রিগেড আমাকে যে দায়িত্বভার দিয়েছে, আমি কেন্দ্রে যে সমস্ত ভারপ্রাপ্ত আধিকারিক আমাদের রয়েছে তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং গভীর অভিনন্দন। আমরা যদিও একটা অরাজনৈতিক দল সংগঠন, তবুও আমাদের কোনো একটা রাজনৈতিক আদর্শ, মতাদর্শ, এক লক্ষ্য আছে, যে উদ্দেশ্যে আমরা কাজ করে আসছি। আমার পরিবার
দীর্ঘ 40 বছর আগে থেকে আমার বাবা জ্যাঠামশাই তার RSS করে এসছে, ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং সক্রিয় কর্মী ছিল। আমি 2014 থেকে 2021 পর্যন্ত সক্রিয় রাজনীতি করেছি। তারপরে আমার ঘর ছাড়া হতে হয়েছে, 6 মাস ঘর ছাড়া ছিলাম। আমাকে বেশ কিছু কেস কামারি দিয়েছিল তৎকালীন শাসক দল, মিথ্যা অপবাদ দিয়েছিল, কিন্তু সেগুলো আমাদের দল মেনে নেয়নি। তারা জানে শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমি দিলীপ ঘোষ, শান্তনু ঠাকুর, অর্জুন সিং, শ্রমিক ভট্টাচার্যের মতো প্রতিনিধিদের নিয়ে কৃষ্টির সামনে একটা বড় রাজনৈতিক অনুষ্ঠান হয়েছিল। সেখানে আমি মঞ্চ পরিচালক ছিলাম 2021 সালে। শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমি সেই সংগঠনটা করি। সেই জায়গা থেকে আমি প্রতিবাদ জানিয়েছিলাম। তার 15 দিন পরেই আমার নামে মিথ্যা মামলা, তৎকালীন অসামাজিক একজন ব্যক্তি ছিল এখানকার ত্রাস, সুখেন মজুমদার মহাশয়, তিনি আমাকে মিথ্যা মামলা দিয়ে নববারাকপুর থেকে নয়, বর্ধমানের একটা কেস থেকে লিঙ্ক করে আমাকে সেখানে নিয়ে গিয়ে হেনস্থা করে। আমাদের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। হ্যাঁ, এবং সেটা নিয়ে আমাদের রাজ্য স্তরের ডিবেটেও আমাকে নিয়ে কথা হয়েছিল। বিজেপি নেতা দিবাকর রায়কে আমাকে তৎকালীন সময় রেলে চাকরি দেওয়ার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। সেই বিষয়ে আমাদের নেতৃত্ব বলেছিল, দিবাকর যদি সত্যি কোনো অন্যায় করে থাকে আইনের পথে চলবে, আর যদি সে অন্যায় না করে যেদিনই সে বেরিয়ে আসবে স্বমহিমায় আমাদের দল এবং দলের কাজে সে এগিয়ে চলবে। তো তৎকালীন কুচক্রী চিন্তাধারা আমাকে আটকাতে পারেনি। আমি স্বমহিমায় বেরিয়ে এসেছি আমার পার্টির প্রত্যেকের সহযোগিতায়, এবং আমি 6 মাস আবার রাজনৈতিক কর্মযজ্ঞ চালিয়ে গেছি। তারপরে ভোটে আমরা হেরে যাই 2021-এ। তখন আমি 6 মাসের ঘর ছাড়া হই। এমতো অবস্থায় আমার মাতৃ দেবী তিনি গত হয়ে যায় আমার বিরহে। এরকম একটা করুণ সিচুয়েশনে আমি তাকে সৎকর্ম করতে যখন বাড়িতে আসি, পাড়ার লোক আমাকে জড়িয়ে ধরে বলে, তুই আজ থেকে এই এলাকায় থাকবি, আমরা তো সবাই মিলে পাড়ার লোকে আমাকে প্রোটেকশন দিয়েছে। এখন নতুন ভূমিকায় তো সেই রকম একটা সিচুয়েশন থেকে আমার জীবনের ইতিহাসটা না জানলে আপনারা বুঝবেন না আজকে অমিত শাহ ইউথ ব্রিগেড কেন আমাকে সিদ্ধান্ত নিল এরকম একটা কর্মযোগে। আমার পরিবার দীর্ঘ 40 বছর ধরে ভারতীয় জনতা পার্টি আদর্শে চলে, এবং আমি জন্ম থেকে দেখেছি আমরা বিজেপি, আমি RSS করেছি। তো সেই পরিবারের আদর্শ, আমরা নেতা হতে কখনো আসিনি। সেই সময় বিজেপি দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যেত না, তখন মানুষ আমাদের দেখে হাসতো, এরা বিজেপি করে। আমি সেই পরিবারের অংশ। আমাকে নিয়ে আমার পার্টিতে অনেকে অনেক বিরূপ মন্তব্য করেছে। আমার রাজনৈতিক কর্মদক্ষতা আপনারা বুঝতে পারছেন আমার কথার মধ্যে দিয়ে। আমার সতীর্থরা আমাকে নিয়ে হিংসা করেছে। আমার অল্প সময়ে যে বৃদ্ধি, অল্প সময়ে যে আমার উন্নতি, সতীর্থরা টেনে ধরার চেষ্টা করেছে নববারাকপুরের বুকে, এখনও করে। যে কারণে আমি সক্রিয় রাজনীতি থেকে সরে এসে আমার যে বাবার আদর্শ, আমার জ্যাঠামশাইয়ের আদর্শ, সেই আদর্শ সনাতনী সংস্কৃতি, আমি শ্যামাপ্রসাদ জাতীয় পরিষদের সেক্রেটারি উইথ ফাউন্ডার, এবং আজকে যে দায়িত্বটা আমি পেলাম মাননীয় হোম মিনিস্টারের নামে যে সংগঠন অমিত শাহ ইউথ ব্রিগেড, আমি খুবই আন্তরিকভাবে তাদেরকে গৈরিক অভিনন্দন জানাই, এবং আমার সমস্ত চিন্তাধারা আমি এর মধ্যে নিয়োগ করব। যে আদর্শ, যে নির্দেশ আমাকে সংগঠন দেবে, আমি সেটা নিয়ে এগিয়ে চলব। ভাবে চিকিৎসক, এখন বর্তমানে মধ্যমগ্রাম পৌরসভা হসপিটালে কর্মরত আমি। অমিত শাহ ইউথ ব্রিগেডের পথ চলা শুরু হলো প্রথম দিন আমাকে সংগঠনের তরফ থেকে ব্যাকওয়ার্ড ক্লাসের যে দায়িত্বটা দিয়েছে। আমি নিজেও এই কাজ থেকে বিলং করি, কাজ করার অনেক সুযোগ আছে। আমি এই মুহূর্তে কোনো প্রতিশ্রুতি বা কিছু বলবো না। সংগঠনের উপর থেকে যেভাবে গাইডলাইন বেঁধে দেওয়া হবে বা যে প্রতিলিপি তৈরি করে দেওয়া হবে তার উপরেই আমরা কাজ করার চেষ্টা করব। সংগঠন যেভাবে বলবে সেটাই মেনে নেওয়ার চেষ্টা করব। ডক্টর সন্দীপ কীর্তনীয়। ঠিক আছে।